এক রাতের অন্ধকারে কবর থেকে উধাও মৃতদেহ। আজকের গল্প এক রহস্যময় মৃত্যুর, এক হারিয়ে যাওয়া লাশের, আর এক বিকৃত মানসিকতার খুনির, যে কবর থেকে লাশ তুলে করত অকল্পনীয় অপরাধ। এই শ্বাসরুদ্ধকর সত্য ঘটনা শুনলে গা শিউরে উঠবে। তাহলে আর দেরি কেন, চলো জেনে নিই এই রহস্যের শেষ পরিণতি। 2রা মার্চ 2016। কাহিনী শুরুতে আমরা উত্তরপ্রদেশের শাহপুর গ্রামের সুন্নি কবরস্থান দেখি, যেখানে সাবির তার মৃত স্ত্রী রুকসারকে গ্রামবাসীদের সাথে কবর দিতে নিয়ে আসে। ঠিক তখনই রুকসারের বাবা রহমত আলী ও মা কুলসুম বাস থেকে তাড়াহুড়ো করে নামে, কারণ তারা রুকসারের মরা মুখটা শেষবারের মতো দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। কিন্তু রুকসারের শ্বশুর বাড়িতে এসে দেখে রুকসারের মৃতদেহ তাদের পৌঁছানোর আগেই দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এটি দেখে তারা কান্নায় ভেঙে পড়ে। রহমত আলী রুকসারের শাশুড়ি মুমতাজকে প্রশ্ন করে কেন তারা এত তাড়াতাড়ি তাকে দাফন করার জন্য নিয়ে গেল। তখন মুমতাজ রেগে গিয়ে বলে যদি তারা মেয়েকে দেখতে চায় তাহলে যেন কবরস্থানে চলে যায়। এটি শুনে তারা দ্রুত সুন্নি কবরস্থানে রওনা দেয়, কিন্তু দেখা যায় তারা পৌঁছানোর আগেই রুকসারকে দাফন করে দেওয়া হয়েছে। রুকসারকে যখন কবর দেওয়া হচ্ছিল তখন একজন যুবক আড়াল থেকে সবকিছু দেখছিল। এদিকে কবরস্থানে এসে রহমত আলী সাবিরকে জিজ্ঞাসা করে কেন সে রুকসারকে হত্যা করলো এবং কেন এত তাড়াতাড়ি তাকে দাফন করে দিল, শেষবারের মতো মেয়ের মরা মুখটাও দেখতে দিল না। এর উত্তরে সাবির জানায় যে সে রুকসারকে মারেনি, অসুস্থতার কারণে রুকসার মারা গেছেন। তাছাড়া এত গরমে মৃতদেহ বেশি সময় রাখা উচিত নয়, তাই তাকে দাফন করা হয়েছে। এটা শুনে রুকসারের মা বলে তার মেয়ে এতটাও অসুস্থ ছিল না যে এত তাড়াতাড়ি মারা যাবে। তারা এই মামলার গভীরে পৌঁছাবে এবং এত সহজে সাবিরকে ছেড়ে দেবে না। মেয়ের কবর দেখে বাবা মা কষ্টে কান্নায় ভেঙে পড়ে, কারণ রুকসার ছিল তাদের বড় আদরের একমাত্র মেয়ে। এরপর রাতের বেলা কেউ একজন সুন্নি কবরস্থানে আসে আর কবর খোঁড়ে। পরের দিন রহমত আলী, মৌলভী সাহেব এবং আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে রুকসারের কবরে জিয়ারত করতে যায়। তখন রুকসারের কবর দেখে তার সন্দেহ হয়, মনে হয় কেউ কবর খুঁড়েছে। সে তাড়াতাড়ি গোরখান মেহবুদকে ডেকে রুকসারের কবর খুঁড়তে বলে। কবর খুঁড়ে তারা দেখে যে রুকসারের লাশ নেই। এটি দেখে তাদের পায়ের নিচের মাটি সরে যায়। এরপর রহমত আলী আলিপুর পুলিশ স্টেশনে রুকসারের লাশের নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখায়। এটা শুনে পুলিশ অফিসারও আশ্চর্য হয়ে যায়। রহমত আলী উল্লেখ করে যে তার মনে হয় রুকসারের মৃত্যুর পিছনে তার শাশুড়ি এবং স্বামীর হাত রয়েছে, কারণ 2 বছর আগে যখন সে রুকসারের সঙ্গে দেখা করতে গিয়েছিল তখন রুকসারের শাশুড়ি মুমতাজ তাকে বন্ধা বলে গালাগালি করছিল এবং মৃত্যুর জন্য অভিশাপ দিচ্ছিল। সে কাঁদতে কাঁদতে পুলিশকে বিনতি করে তার মেয়ের লাশ খুঁজে দেওয়ার জন্য। সব কথা শুনে পুলিশ সুন্নি কবরস্থানে পৌঁছায় এবং কবর সহ আশপাশ ভালো করে খুঁজে দেখে, কিন্তু তারা কিছুই পায় না। পুলিশ বুঝতে পারে যে এই কাজ কোনো জন্তু জানোয়ার করেনি, কারণ লাশ বের করে নেওয়ার পর কবরটি পুনরায় চাপা দেওয়া হয়েছিল। রুকসারের মৃত্যু সত্যি অসুস্থতার কারণে হয়েছে কিনা তা জানার জন্য পুলিশ তার শ্বশুরবাড়িতে তল্লাশি চালায়। সেখানে পুলিশ সাবির ও মুমতাজকে রুকসারের মৃত্যুর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করে। সাবির জানায় যে তার সঙ্গে রুকসারের 3 বছর ধরে বিয়ে হয়েছিল, কিন্তু সন্তান না হওয়ার কারণে সে ডিপ্রেশনে চলে গিয়েছিল। তার চিকিৎসা শহরের অন্যতম সেরা ডাক্তার জেনারেল ফিজিশিয়ান সুনিতা নারায়ণের কাছে চলছিল। তবে রুকসার ডিপ্রেশন থেকে বের হতে পারেনি এবং ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর পুলিশ যখন রুকসারের লাশ গায়েব হওয়ার কথা জানায় তখন মা ছেলে দুজনেই চমকে ওঠে আর বলে যে তারা কিছু করেনি। সাবির পুলিশকে রুকসারের ডেথ সার্টিফিকেট দেখায়, যেখানে মৃত্যুর কারণ স্বাভাবিক মৃত্যু লেখা ছিল। একই সঙ্গে পুলিশ সেখানে ঘুমের ওষুধ পায় যা রুকসার ডিপ্রেশনের কারণে সেবন করত। এরপর পুলিশ ডক্টর সুনিতার কাছে যায় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। সুনিতা জানায় যে ওই ঘুমের ওষুধ তিনিই রুকসারকে দিয়েছিলেন, কারণ ডিপ্রেশনের রোগীদের জন্য এই ওষুধ খুবই প্রয়োজন। পাশাপাশি ডেথ সার্টিফিকেটও তিনিই দিয়েছেন। পুলিশ যখন তাকে রুকসারের লাশ গায়েব হওয়ার বিষয়ে জানায় তখন সুনিতা জানায় যে তিনি এর বেশি কিছু জানেন না। পুলিশ সন্দেহ করে যে সাবির ও তার মায়ের সঙ্গে ডক্টর সুনিতাও জড়িত থাকতে পারেন, তাই তারা 3 জনের কল ডিটেলস চেক করে, তবে এতে তেমন কিছুই পাওয়া যায় না। এটি দেখে পুলিশের মনে হয় যে হয়তো সাবির ও তার মায়ের কোনো হাত নেই, বরং রুকসারের কোনো প্রেমিক বা শত্রু এর সঙ্গে জড়িত থাকতে পারে। এই বিষয়ে পুলিশ রহমত আলীকে জিজ্ঞাসাবাদ করে। রহমত আলী জানায় যে 3 বছর আগে ফাইজেল নামের এক ছেলের সঙ্গে
রুকসারের সম্পর্ক ছিল। ফাইজল রুকসারের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, কিন্তু সে সুদখোরের ছেলে হওয়ায় রহমত আলী তার সঙ্গে রুকসারের বিয়ে দেয়নি। তারপর সাবিরের সঙ্গে রুকসারের বিয়ে হয়ে গেলে ফাইজলকেও আর দেখা যায়নি। তবে সেদিন যখন সবাই রুকসারকে দাফন করে চলে গিয়েছিল, তখন সে ফাইজলকে রুকসারের কবরের উপর কাঁদতে দেখেছিল। তখন ফাইজল তাকে বলেছিল যে রুকসার মাটিতে মিশে গেছে, এখন আর কেউ তাকে তার থেকে আলাদা করতে পারবে না। এসব কথা শুনে পুলিশের সন্দেহ হয় যে ফাইজলই রুকসারের লাশ গায়েব করেছে। রহমত আলীর বর্ণনা অনুযায়ী ফাইজলের একটি স্কেচ আঁকা হয়। তারপর পুলিশ ফাইজলের স্কেচ রুকসারের বাড়ির আশেপাশে দেখিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং জানতে পারে যে ফাইজল 3 বছর ধরে শাহপুর এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করছিল। তবে 3 দিন আগে সে বাড়ির মালিককে কিছু না জানিয়ে কোথায় যেন চলে গেছে। অন্যদিকে শাহপুরে মাজিদকে তার 2 মেয়ে নাসিম এবং জেরিনের সঙ্গে দেখা যায়। নাসিম এবং জেরিন কলেজে পড়তো এবং স্কুটি করে কলেজ যেত। 6 মার্চ 2016 তারিখে জাকির তার ছেলে ইরফানের বিয়ের প্রস্তাব নিয়ে আসে মাজিদের বড় মেয়ে নাসিমের জন্য, কিন্তু মাজিদ প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। তখন ইরফান বিষয়টি নিয়ে তর্ক শুরু করে। এটি থেকে নাসিম রাগান্বিত হয়ে ইরফানের গালে চড় মারে এবং তাকে বাড়ি থেকে বার করে দেয়। এরপর বাপ ছেলে দুজন মিলে চায়ের দোকানে বসে এই অপমানের প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। এর কিছুক্ষণ পরেই নাসিম ও জেরিনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখে যে নাসিম ঘটনাস্থলেই মারা গেছে আর জেরিন আহত ও অজ্ঞান অবস্থায় পড়ে আছে। পুলিশ দ্রুত জেরিনকে সিটি হসপিটালে ভর্তি করে এবং সঙ্গে সঙ্গে তার পরিবারকে খবর দেয়। সেদিন রাতেই নাসিমের দেহ শাহপুরের মাদানী কবরস্থানে দাফন করা হয়। তখন দেখা যায় কেউ একজন আড়াল থেকে পুরো ঘটনাটি দেখছিল। তারপর গভীর রাতে সেই লাশ চোর আসে আর কবর খুঁড়ে নাসিমের মৃতদেহ তুলে নিয়ে চলে যায়। পরের দিন মাজিদ মৌলভী সাহেব এবং 2-1 জনকে সঙ্গে নিয়ে নাসিমের কবরে জিয়ারত করতে আসে। সেখানে এসে সে দেখে যে নাসিমের কবর খোঁড়া রয়েছে। তখনই সে তাড়াতাড়ি কবরস্থানের গোরখান ইলিয়াসকে ডেকে কবর ভালো করে খোঁড়ায় এবং দেখা যায় নাসিমের লাশ সেখানে নেই। মাজিদ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় আর কিছুক্ষণ পর পুলিশ সেখানে পৌঁছে যায়। পুলিশ ইলিয়াসকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে সে তার স্ত্রী বিলকিসের সঙ্গে কবরস্থানের পাশেই একটি ঘরে থাকে। সে রাত 12টা পর্যন্ত পাহারা দিয়েছিল, কিন্তু তারপর কি ঘটেছে সে জানে না। পুলিশ আশেপাশে তল্লাশি চালিয়ে একটি রক্তমাখা পাথর পায়। এটি থেকে পুলিশের সন্দেহ হয় যে এখানে কিছু না কিছু ঘটেছে। তারা পাথরটিকে ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দেয় এবং এই কেসের সঙ্গে জড়িত সমস্ত ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করে। এরপর ফাইজল ফিরে এলে পুলিশ তাকে ধরে থানায় নিয়ে আসে। সেখানে তাকে 2-1টি চড় দিয়ে রুকসারের লাশ নিখোঁজ হওয়ার ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে। ফাইজল জানায় যে সেদিন সে কবরস্থানে গিয়েছিল রুকসারকে শেষবারের মতো দেখার জন্য। তখনই রহমত আলী তাকে সেখানে দেখেছিল। ফাইজল আরও বলে যে সে এবং রুকসার একে অপরকে ভালোবাসত, কিন্তু রহমত আলী রুকসারের বিয়ে সাবিরের সঙ্গে দিয়ে দেয়। রুকসারকে ছাড়া থাকতে না পেরে সে শাহপুরে চলে আসে। সে সত্যিই রুকসারকে ভালোবাসত, কিন্তু তার সংসার ভাঙতে চায়নি এবং সে কিছুই করেনি। পুলিশ ফাইজলকে নাসিম ও জেরিনের ছবি দেখায়, কিন্তু ফাইজল জানায় যে সে তাদের চেনে না। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ ফাইজলকে ছেড়ে দেয়, তবে গ্রাম ছেড়ে যেতে নিষেধ করে। এরপর নাসিমের পোস্টমর্টম রিপোর্ট আসে, যেখানে উল্লেখ করা ছিল যে মাথায় আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী তাদের স্কুটিকে পিছন থেকে ধাক্কা মেরে ফেলা হয়েছে। এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা শুধু জেরিনই বলতে পারবে, তাই পুলিশ জেরিনের জ্ঞান ফেরার অপেক্ষা করতে থাকে। কিন্তু ডাক্তার জানায় যে জেরিনের অবস্থা খুবই খারাপ। এর পাশাপাশি পুলিশ মাজিদকে জিজ্ঞাসাবাদ করে তার মেয়েদের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল কিনা। তখন মাজিদ পুলিশকে জাকির ও তার ছেলে ইরফানের বিয়ের প্রস্তাব নিয়ে আসার পুরো ঘটনাটি জানায়। এসব কথা শুনে পুলিশ জাকির ও ইরফানকে থানায় তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে। ইরফান জানায় যে সেদিন তারা রাগের মাথায় ওই কথা বলেছিল, কিন্তু তারা কিছুই করেনি। পুলিশের সন্দেহ এবার ইলিয়াসের ওপর যায়, তাই তারা ইলিয়াসকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে। সে জানায় যে তার সঙ্গে তার স্ত্রী বিলকিসের জুয়া খেলা নিয়ে ঝগড়া হয়েছিল। রাগের মাথায় সে বিলকিসকে মারে আর সে রাগ করে বাপের বাড়ি চলে যায়। পুলিশ বিলকিসকেও থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করলে সেও একই কথা বলে এবং জানায় যে তার কপালের আঘাত তার স্বামীই দিয়েছে, কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করে না। তাই তারা বিলকিসের ব্লাড স্যাম্পল সংগ্রহ করে। কিছুক্ষণ পর জানা যায়
বিলকিসের ব্লাড পাথরে লেগে থাকা রক্তের সঙ্গে ম্যাচ করে গেছে। তখন বিলকিস পুলিশকে সব সত্যি কথা বলে দেয়। এরপর জেরিন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জেরিনের মা বাবা একই সাথে দুই মেয়েকে হারানোর কষ্টে কান্নায় ভেঙে পড়ে। মাজিদ জেরিনের মৃতদেহ অন্য গ্রামে দাফন করার জন্য নিয়ে যেতে চাইলে মাওলানা সাহেবের সঙ্গে তার বিতর্ক শুরু হয়ে যায়। ঠিক তখনই পুলিশ এসে জানায় যে লাশ চুরির অপরাধী ধরা পড়ে গেছে, তাই নির্ভয়ে জেরিনকে এই গ্রামেই দাফন করা যেতে পারে। পুলিশের কথা শুনে মাজিদ জেরিনের কবর সাপুড়েই দেয়, কিন্তু গভীর রাতে সেই লাশ চুরি করা অপরাধী আসে আর কবর খুঁড়তে থাকে। ঠিক তখনই চারদিক থেকে পুলিশ এসে তাকে ধরে ফেলে। দেখা যায় অপরাধী আর কেউ নয়, ইলিয়াসের ভাই ইমতিয়াজ। ইমতিয়াজ পুলিশকে জানায় যে সে কিছুই করেনি, সে কবর ঠিক করতে এসেছে। তখন পুলিশ জানায় যে তার ভাবি বিলকিস সব সত্যি কথা স্বীকার করে নিয়েছে। বিলকিস জানিয়েছে যে সেদিন রাতে যখন ইমতিয়াজ নাসিমের লাশ কবর থেকে তুলে নিয়ে যাচ্ছিল, তখন সে ও তার স্বামী ইলিয়াস ঘটনাটি দেখে ফেলে। তারা ইমতিয়াজকে বাধা দিতে গেলে সে পাথর ছুঁড়ে বিলকিসকে আঘাত করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বলে যেন এই ব্যাপারে কেউ কিছু না জানে। এরপর পুলিশ ইমতিয়াজকে থানায় নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করে। তখন সে সব অপরাধ স্বীকার করে নেয়। ইমতিয়াজ পুলিশকে জানায় যে 1 বছর আগে সে তার ভাই ইলিয়াসের সঙ্গে থাকতো। প্রতিদিন রাতে ভাই ও ভাবিকে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে দেখে তার ভিতরে লুকিয়ে থাকা পশুত্ব জেগে ওঠে। নিজের বিকৃত চাহিদা মেটাতে সে গ্রামের মেহেক নামের একটি মেয়ের ওপর জোর জবরদস্তি করে। মেয়েটি চিৎকার করলে ইমতিয়াজ ওর মুখ চেপে ধরে, আর তখনই মেয়েটি শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এটা দেখে ইমতিয়াজ আতঙ্কিত হয়ে পালিয়ে যায়, কিন্তু রাতের বেলা সে কবরস্থান থেকে মেহেকের লাশ তুলে জঙ্গলে নিয়ে যায় এবং লাশের সাথে দুষ্কর্ম করে। এরপর থেকে সে নিয়মিত এমন জঘন্য অপরাধ করত এবং এতে আনন্দ পেত। একদিন তার ভাবি বিলকিস তাকে এই জঘন্য কাজে ধরে ফেলে এবং তারপর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপর সে একটি চায়ের দোকান খোলে। যখন কোনো নতুন অল্প বয়সী মেয়ের কবর দেওয়া হতো, সে দূর থেকে নজর রাখত। ইমতিয়াজ স্বীকার করে যে রুকসার, নাসিম, মেহেক, না জানি আরও কত মেয়ের লাশ সে জঙ্গলে নিয়ে গেছে এবং তাদের সাথে শারীরিক সম্পর্ক করেছে, আর যখন মন ভরে যেত তখন লাশ সেখানেই পুঁতে দিত। আসলে ইমতিয়াজের লাশের সঙ্গে বিকৃত কাজ করা একটি নেশায় পরিণত হয়ে গিয়েছিল। অনেকদিন ধরে সে কোনো নতুন লাশের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারেনি, তাই সে নাসিম ও জেরিনকে ট্রাক দিয়ে ধাক্কা মেরে হত্যা করে। সে ভেবেছিল সন্দেহ জাকির ও ইরফানের ওপর যাবে, কারণ সেদিন তাদের মধ্যে হওয়া কথোপকথন সে শুনে ফেলেছিল। এই বলে ইমতিয়াজ নিজের দোষ স্বীকার করে আর পুলিশ তাকে নিজেদের হেফাজতে রাখে। এর সঙ্গে কাহিনী এইখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই কাহিনী? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর এমন সত্য ঘটনার কাহিনী আরও শুনতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।